ইকবাল হাসান মাহমুদ টুকু একটা নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী, আপাতমস্তক ইসলাম বিদ্বেষী। মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচে বাংলাদেশের জ্বালানি তেলের সংকট এখন কঠিন আকার ধারণ করেছে জাতীয় সংকটের। পেট্রোল পাম্পগুলোতে গাড়ির লম্বা লাইন, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও মেলে না পর্যাপ্ত তেল। অধিকাংশ পাম্পে ঝুলছে তেল নেই সাইনবোর্ড। জনজীবন বিপর্যস্ত। ঠিক এমন এক ভয়াবহ পরিস্থিতির মাঝেই বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে আপাতমস্তক নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলে আগুন ঢেলে দিয়েছেন কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা। শুক্রবার জুমা নামাজের খুতবার আগে কুষ্টিয়া সদর উপজেলার হাটহরিপুর বড় মসজিদে দেওয়া তার বক্তব্যের 1 মিনিট 46 সেকেন্ডের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেট দুনিয়ায় ঝড় উঠেছে। রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই এখন একটাই প্রশ্ন তুলছেন, জ্বালানি সংকটের এই দুর্বিষহ সময়ে এমন বিতর্কিত মন্তব্য কতটা যৌক্তিক। ভাইরাল ভিডিওতে মুফতি আমির হামজাকে স্পষ্টভাবে বলতে শোনা যায়, জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু একজন নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী, আপাতমস্তক ইসলাম বিদ্বেষী। আপনি যদি বলেন উনি জামাত ইসলামী বা চরমনাই পীরের বিরোধী, না, উনি সম্পূর্ণ ইসলাম বিদ্বেষী। তিনি আরো বলেন, এদেশে ধর্ম প্রতিষ্ঠা করার জন্য নাকি মুক্তিযুদ্ধ হয়নি, তাহলে মুক্তিযুদ্ধ কেন হয়েছে আপনি বলেন? মুক্তিযোদ্ধারা এখনো বেঁচে আছেন, তাদের জিজ্ঞাসা করেন তারা ধর্ম বিদ্বেষী বা ইসলাম বিদ্বেষী কিনা। মুফতি আমির হামজা শুধু মন্ত্রীকেই আক্রমণ করেননি, তিনি দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতির তীব্র সমালোচনা করেছেন। তার দাবি, হাসপাতালে জেনারেটর চালাতে মাত্র 1 লিটারে বেশি তেল দেওয়া হচ্ছে না, ফলে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে, মানুষের জীবন ঝুঁকিতে পড়ছে। সকালে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে থাকার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, আমি সকাল থেকে মেডিকেলে ছিলাম, 1 লিটারে বেশি তেল দেয় না জেনারেটর চালাতে, অথচ বিশাল মেডিকেল কলেজ হাসপাতাল চালাতে কত মানুষের জীবন বিপন্ন। এখন আপনি টের পাচ্ছেন এই সমস্ত অযোগ্য মানুষগুলোকে না দিয়ে যারা যোগ্যতা সম্পন্ন, যারা দেশের মানুষের প্রতি দরদ রাখে, এরকম মানুষকে যদি সিরিয়াল আকারে বসানো যেত, এই হাহাকারটা লাগতো না। এই মন্তব্যের পরই রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া ঝড়ের রূপ নিয়েছে। কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার সরাসরি পাল্টা আক্রমণ করেছেন। তিনি বলেন, আমির হামজা কোথায় কি বলেন তা তিনি নিজেই জানেন না। এই তো সেদিন মেডিকেল কলেজ হাসপাতাল চালু নিয়ে বললেন 3 দিনে 50 লাখ টাকার অফার পেয়েছেন, অথচ তাকে কারা টাকার অফার করেছে তাদের নাম খোলাসা করছেন না। এটা একটা ক্রিমিনাল অফেন্স। বিএনপি নেতাদের নিয়ে আমির হামজা এমন মন্তব্য করতে পারেন না, তাকে সংযত ভাষায় কথা বলার আহ্বান জানাই। এর আগেও এক মাহফিলে জ্বালানি মন্ত্রীকে উদ্দেশ্য করে আমির হামজা বলেছিলেন, তেল দিতে পারেন না, একটু সরি বলেন, তা না হলে হেঁটে চলাফেরা করতে বলেন। সেই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত হয়। এবারে মন্তব্য সেই ধারাবাহিকতাকে আরো তীব্র করে তুলেছে। প্রসঙ্গত, মুফতি আমির হামজা শুধু ইসলামী বক্তা নন, তিনি কুষ্টিয়া 3 আসনে নির্বাচিত সংসদ সদস্য। তার বক্তব্য সাধারণত ধর্মীয় অনুষ্ঠানে সীমাবদ্ধ থাকলেও সম্প্রতি রাজনৈতিক ও প্রশাসনিক ইস্যুতে তিনি সরাসরি মন্তব্য করে আলোচনায় উঠে আসছেন। অন্যদিকে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু দীর্ঘদিন ধরে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। তার বিরুদ্ধে এমন অভিযোগ অতীতে কখনো এভাবে ওঠেনি। জ্বালানি সংকট নিয়ে জনগণের ক্ষোভ ইতিমধ্যে তুঙ্গে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি, মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং দেশীয় সরবরাহ ব্যবস্থার চাপ, সব মিলিয়ে পরিস্থিতি জটিল। সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, ট্রান্সপোর্ট খরচ বেড়েছে, কলকারখানায় উৎপাদন কমছে, হাসপাতালে জেনারেটর বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যে একজন সংসদ সদস্যের এমন ব্যক্তিগত আক্রমণাত্মক বক্তব্য সংকটকে আরো রাজনৈতিক রং দিয়েছে। 2013 সালে ভয়াবহ রানা প্লাজা ধস থেকে অলৌকিকভাবে বেঁচে ফিরেছিলেন দিনাজপুরের পার্বতীপুরের নাসিমা বেগম। মৃত্যুর মুখ থেকে ফিরে আসা সেই নাসিমার জীবনের লড়াই শেষ পর্যন্ত থেমে গেল রাজবাড়ী দৌলদিয়ার পদ্মা নদীতে এক মর্মান্তিক বাস দুর্ঘটনায়। বুধবার বিকেলে ঢাকা ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে, যাতে অন্যদের সঙ্গে নাসিমা সহ একই পরিবারে 4 জন প্রাণ হারান। শুক্রবার জুমা নামাজের পর স্থানীয় পারিবারিক কবরস্থানে নিহতদের দাফন সম্পন্ন হয়েছে। নিহত অন্যান্যরা হলেন নাসিমার অন্তঃসত্ত্বা ভাগ্নি আজমিরা খাতুন, ভাগ্নির স্বামী আব্দুল আজিজ আজাদ এবং 4 বছর বয়সী শিশু আব্দুর রহমান। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে নাসিমা তার ভাগ্নি জামাই ও শিশুকে নিয়ে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাসে রওনা হন। দৌলদিয়া পাটুরিয়া ফেরিঘাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পদ্মা নদীতে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে ভাগ্নি জামাই আব্দুল আজিজকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও
অন্য 3 জন নিখোঁজ থাকেন। প্রায় 6 ঘন্টা পর রাত 11:30টার দিকে নদী থেকে নাসিমা সহ 3 জনের মরদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মর্মান্তিক এই ঘটনার রেশ কাটতে না কাটতে নিহতদের মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে কুষ্টিয়া এলাকায় অ্যাম্বুলেন্সটি আবারও দুর্ঘটনার কবলে পড়ে। তবে নাসিমার চাচাতো ভাই জুলফিকার আলী ভুট্টো জানিয়েছেন, দ্বিতীয় দফায় এই দুর্ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। নাসিমা বেগমের জীবনের গল্পটি ছিল লড়াই আর সংগ্রামের। 2013 সালে সাভারের রানা প্লাজা ধসের সময় তিনি ওই ভবনে কর্মরত ছিলেন। ধ্বংসস্তূপের নিচে টানা 3 দিন আটকে থাকার পর তাকে জীবিত উদ্ধার করা হয়েছিল। সেই ঘটনার পর দীর্ঘদিন গ্রামে থাকলেও স্বামীর মৃত্যুর পর জীবিকার তাগিদে তিনি আবারও ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন, আর সেই যাত্রাই ছিল তার জীবনের শেষ যাত্রা। পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের বাড়িতে গিয়ে শোক সন্তপ্ত পরিবারের খোঁজখবর নেওয়া হয়েছে এবং তাদের প্রতি সমবেদনা জানানো হয়েছে। পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ 25,000 টাকা সহায়তা প্রদান করেছেন। মৃত্যু আর ভাগ্য বিড়ম্বনার এমন সমাপতন পুরো এলাকায় শোকের ছায়া ফেলেছে। জ্বালানি তেল নিয়ে চলমান অস্থিরতার মধ্যে কয়েকটি জেলায় তেল মজুদের খবর পাওয়া গেছে। এসব ঘটনায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অপরাধীদের জরিমানার পাশাপাশি কারাদণ্ড দিয়েছেন। কোথাও কোথাও তেল না পেয়ে সড়ক অবরোধ করা হয়েছে। দেশের বিভিন্ন জেলা থেকে এ সংক্রান্ত খবর পাঠিয়েছে নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা। ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার জামগড়া মোড় এলাকায় মুদি দোকানি শাহজালালের বাড়িতে অভিযান চালিয়ে 370 লিটার জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় শাহজালালকে পাওয়া যায়নি। মজুত করা জ্বালানি তেল পরবর্তী সময় বিক্রি করে সরকারি কোষাগারে টাকা জমা দেওয়ার ব্যবস্থা করেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শুক্রবার রাত 8:30টার দিকে জামগড়া মোড় এলাকায় শাহজালালের বাড়িতে অভিযানে যান ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত। বাড়ির একটি ঘরে 9টি গ্যালনে 370 লিটার পেট্রোল মজুদ অবস্থায় পাওয়া যায়। মুদি দোকানি শাহজালাল মুদি দোকানের পাশাপাশি পেট্রোল বিক্রি করতেন, কিন্তু মজুত রেখে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করছিলেন তিনি। ভারপ্রাপ্ত ইওনো জান্নাত বলেন, মুদি দোকানি নিজ বাড়িতে 9টি গ্যালনে 370 লিটার জ্বালানি মজুত করে রাখেন। অভিযান চালিয়ে সেগুলো জব্দ করে বিক্রি করে টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হচ্ছে। অভিযানের সময় মজুতকারীকে পাওয়া না যাওয়ায় ভ্রাম্যমাণ আদালতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়নি। তার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে। নেত্রকোনা জেলার কেন্দ্রীয় উপজেলার রামপুর বাজারে অভিযান চালিয়ে 800 লিটার পেট্রোল জব্দ করা হয়েছে। একই সঙ্গে এসব তেল লাইসেন্স ছাড়া অতিরিক্ত মূল্যে খুচরা বিক্রি করার সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এনাতুর রহমান নামের এক ব্যবসায়ীকে 40,000 টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কেন্দুয়ার ইউনো ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রিফাতুল ইসলাম অভিযান পরিচালনা করেন। মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ ডিজেল, আলকাতরা ও একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট সহ 7 জন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। শনিবার রাতে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত 3টায় কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের 14 নম্বর ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় 48 লক্ষ টাকা মূল্যের 1,600 লিটার ডিজেল, 3,300 কেজি আলকাতরা ও 4টি ডিজেল ইঞ্জিন সহ 7 জন পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত মালামাল ও পাচার কাজে ব্যবহৃত আর্টিসানাল ট্রলিং বোট এবং আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে শনিবার দুপুর থেকে নয়াপল্টন ও এর আশেপাশের এলাকায় নেতাকর্মীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। এরই মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢল নেমেছে হাজারো নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে এখন মুখরিত পুরো নয়াপল্টন এলাকা। এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নয়াপল্টনে কঠোর নিরাপত্তার দায়িত্বে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বলেছেন, শনিবার বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন। বিএনপি চেয়ারম্যানের আগমন উপলক্ষে প্রধানমন্ত্রী উপদেষ্টা ও দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আগেই দলীয় কার্যালয়ে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেন।